মনে আপা দ্যাটস মাই পয়েন্ট, যে প্রশ্নটা তাহলে হওয়া উচিত যে আমি বুঝলাম এরা হাইব্রিড, তাহলে কোশ্চেন হলো আপনার পার্টির মধ্যে হাইব্রিড যেন তৈরি না হয় তার কি প্রসেস? আমি বিএনপির ক্ষেত্রে একই জায়গায় আসবো মনিয়াপা, আমি মানে নট যে আমি আরেক পার্টির লোক এই জায়গা থেকে, আমি কনস্ট্রাকটিভ আলোচনা করতে চাই। আমি আপনার একটা পয়েন্টকে খুব এমফেসাইজ দিব, সে পয়েন্টটা হলো যে বিএনপি বড় রাজনৈতিক দল, সমাজে যারা চোর বাটপার বদমাইশ আছে তারা সবাই বিএনপি করতে চায়। কেন চায়? কারণ বিএনপি ক্ষমতার কাছাকাছি বলে মনে করে। এটা বিএনপির দোষ না, এটা আমি অ্যাগ্রি করি, আপনার এই পয়েন্ট আমি 100% অ্যাগ্রি করি। এই লুটপাট করা লোকেরা ওনার পার্টিতে যাবে না, কারণ ছোট, মান্নাবাইয়ের পার্টিতে যাবে না, ছোট, কিন্তু বিএনপিতে যাবে, অ্যাগ্রি করি। কিন্তু পয়েন্ট হলো এটা তো বিএনপির জন্য লায়াবিলিটিস। তাহলে আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে বিএনপির মধ্যে, যেই সিস্টেমটা এই রিস্কটাকে মিটিগেট করবে, এইটাকে কমায় নিয়ে আসবে, এই লোকেরা যাতে এসে করাপশন না করতে পারে, সন্ত্রাস না করতে পারে, আমি সেটাকে ডেভেলপ করব। তাহলে আমি কিভাবে করব সেই প্রশ্নটা আপনার তুলতে হবে। তো এখন পর্যন্ত আমরা যদি দেখি যে আপনার পার্টি বহিষ্কার করতেছে, এটা হলো একটা পদ্ধতি আপনারা ফলো করতেছেন, কিন্তু এই পদ্ধতি কাজ করতেছে না। আজকে যে ঘটনাটা ঘটলো মিডফোর্টে, আমার বোধ হয় যে আপনার পার্টির শুড কাম টু এ কনক্লুশন। আমি একটু শেষ করি, এই লাইনটা শেষ করি। লাইনটা সেটা হলো বিএনপি এছাড়া কি করতে পারে? বিএনপি কি মারতে পারে? বিএনপি কি জেলে দিতে পারে? আমি বলি কি করতে পারে, বিএনপি এছাড়া কিছুই করার নাই, তার বাড়ি ঘর দখল করতে পারে। আমি খুব স্পেসিফিকলি বলি কি করতে পারে। আমি আপনাকে প্রথম পয়েন্ট বলি, আপনি 4000 লোককে বহিষ্কার করছেন, তাদেরকে কি পার্মানেন্টলি বহিষ্কার করছেন? তারা কি আবার পার্টিতে আসবে? এখন থেকে তাই করা। আমি শেষ করি। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার একটা দলীয় ইনভেস্টিগেশন লাগবে। সেই ইনভেস্টিগেশন আপনি ক্যাটাগরি করবেন। যদি অফেন্স এ ক্যাটাগরিতে যায়, ক্যাপিটাল অফেন্স হয়, এই লোককে আপনি কোনোদিন আপনার দলের কোনো পজিশন দিবেন না, কোনোদিন তারে মনোনয়ন দিবেন না, কোনোদিন কোনো পজিশনে আপনার দল থেকে সে টেকনোক্র্যাটে যাবে না। ক্লিয়ারলি বলেন প্রথমে। কিন্তু কেবল কি সেই লোক যে তাকে রিক্রুট করলো টাকার বিনিময়ে তাকে ধরবেন না? আমি নিজ থেকে শুরু করি। না রোবাদ, আপনি ওখানে পরে যাবেন। তো চুনোপুটি, লালু পাঞ্জু, টোকা, এদেরকে ধরে কি হবে? আমি নিজ থেকে বড়দেরকে ধরেন। যুব দলের যুগ্ম আহ্বায়ক বোধহয় মহানগরী, উনি চুনোপুটি না। আমি নিজ থেকে শুরু করি। আওয়ামী লীগের সময় ওটা ওই এরিয়া বেস কাছে চুনোপুটি হতে পারে না, কিন্তু আপনি ওখান থেকে শুরু করেন, চুনোপুটি দিয়ে শুরু করেন, দ্যাট উইল গিভ এ সিগন্যাল। আমি প্রথম, আপনি তো বলছেন আপনার দলের কি করার আছে, আমি প্রথম বলছি চুনোপুটিকে আজীবন বহিষ্কার করেছে, কিন্তু কথা হলো কে তাকে রিক্রুট করলো? ডাক্তার জাহিদ বলেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই না। আপনি এটা করতে থাকেন, কেউ না কেউ একটা টেবিলের নিচে আন্ডারহ্যান্ড ডিলিংস হয়েছে টাকা পয়সা নিয়ে। নো, পলিটিক্যাল পার্টি এটা করে না। তারা আজকে বহিষ্কার করে কালকে নিয়ে নেয়, তারপর বহিষ্কারের কোনো মিনিং থাকে না। আজকে বিএনপি এটা বলুক স্পষ্টভাবে যে আমরা ক্যাপিটাল অফেন্সে কাউকে বহিষ্কার করলে তারে আমি আর কোনোদিন পার্টিতে নিব না, ইম্প্যাক্ট পড়বে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনার পার্টির লিডারশিপ রিবিল্ড করতে হবে। যারে তারে আইনা পার্টির লিডারশিপ বসাইলে হবে না। আমাকে যদি একটু আত্মসমালোচনা করেন, আমি 2 মিনিট করে আপনাকে দেই প্লিজ। আমি আত্মসমালোচনাটা আপনার করি, সেটা হলো যে সাধারণত করে না, এইজন্য ভালো লাগছে। আপনি যেখানে বলছেন যে মানুষটাকে চিরস্থায়ী বহিষ্কার করবে, সেই মানুষটার কিন্তু একটা সিন্ডিকেট আছে, এটা আপনাকে ধরতে হবে। আমি সরি টু সে, আমি বলছি এই সিন্ডিকেটকে সে যে কোনো ভাবে খুশি করতে চেষ্টা করে। এই সিন্ডিকেট যতদিন থাকবে ওই মানুষকে ততদিন তা তুলবে। আপনার এই ফর্মুলা এখানে, এটা আপনার আমেরিকার ইউনিভার্সিটি না, সরি টু সে। নো মনিয়াপা, আমি খুব স্পষ্টভাবে বলি, পাটকারী যাতে না হতে পারে মনিয়াপা, জুলাইয়ের পরে আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এই ট্র্যাডিশনাল চিন্তার বাইরে আইসা আপনার পার্টির 2-4 জন লিডার উইথ দ্য লিডারশিপ অফ তারেক রহমান শুড স্ট্যান্ড। এই রাজনীতি আমরা করব না, এই সিন্ডিকেট আমি কেয়ার করি না, আমি বাদ দেব। আমার দলের ক্ষতি হবে, আমি একটা রিফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব। এই দেশের তরুণরা, এই দেশের জনগণ আমাকে সাপোর্ট করবে। সাহস করে এটা যদি ব্রেক করে এই লিডারশিপ আপনি গ্রো করতে না পারেন, কোনোদিন আপনার পার্টি ভালো হবে না, কোনোদিন হবে না। আজকে দিস ইজ দ্য টাইম। চিন্তা করেন যে আমরা যে সমস্ত গার্বেজ রাজনীতি করছি গত 10, 15, 20 বছর এই দেশে, 91-এর পরে আর করব না। লেট আস স্ট্যান্ড ফর দ্যাট। আমি তো আপনার পার্টির লোক না, কিন্তু আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি যে আপনার পার্টির এটা প্রবলেম, এটা আপনার দোষ না যে করাপ্ট লোকের আসে। আপনিও আজকে দাঁড়ায় বলেন যে এটা আমার প্রবলেম, আমি এটা সলভ করব। আমি আপনাকে রাজনৈতিকভাবে অ্যাটাক করবো না, আমরা দেশের জন্য একসাথে করি। আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখবো না, কি হবে? একটা ইলেকশন হারেন, এই দেশের মানুষ আপনাকে বলবে আপনি লিডার। একটা ইলেকশন হারেন, কিচ্ছু যায় আসে না, আপনি এই সিন্ডিকেট বাদ করেন, ইলেকশন হারেন। এটা হাই টাইম। বিএনপি এরকম একটা কমফোর্টেবল ইলেকশনের সামনে আছে, এই পদক্ষেপ টাফ ভাবে নিলেও এই ইলেকশনটা তারা সম্ভবত না, আমি নিশ্চিতভাবে বলছি হারবেও না। এখনই নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। আপনি যদি হারেনও, আপনি সত্যিকারের রাজনীতি তৈরি করবেন। ইলেক্টেড হয়ে গভর্নমেন্টে যাওয়া এক জিনিস, আর মানুষের রাজনীতি তৈরি করা আরেক জিনিস। ডক্টর মির্জা গালিব, করণীয় যদি বলেন। আচ্ছা, আমি পয়েন্ট আকারে খুব বেশি ন্যারেট করা দরকার, সমস্যার উপলব্ধি আমাদের হয়েছে, মানে প্রিসাইসলি যাইতেছি। দেখেন, করণীয় প্রথম জায়গাটা হলো যে এই প্রবলেমটাকে একটু
মানে দলীয় কনফ্লিক্টিং জায়গা থেকে না দেখে আমাদের একটু জাতীয়ভাবে দেখা উচিত। Exactly, একটু canvas-টা বড় করতে বিএনপির হবে। প্রবলেম এটাকে শুধু বিএনপির প্রবলেম না, আমি আমার পলিটিক্যাল ইনস্টিটিউশনের প্রবলেম হিসেবে দেখতে চাই। যে কারণে দেখেন আমি কিন্তু এগ্রি করছি। ঠিক একইভাবে ধরেন এনসিপি এখন তরুণরা রাজনীতি করতেছে, আমি মনে করি মনিয়াপাদের খুশি হওয়া উচিত। ওদের যদি অফিস না থাকে একটা অফিস ওদেরকে দিয়ে দেওয়া উচিত বড় পার্টি হিসেবে, রাজনীতি করুক, ইয়াং ছেলেপান আসুক, তারা নতুন স্বপ্ন দেখতেছে। এইটা এত কনফ্লিক্টিং করেন না, আমাদের আরো রাজনৈতিক দল লাগবে, আরো ভালো রাজনীতিবিদ লাগবে। এই ইয়াং জেনারেশনকে আমরা উঠে আসতে দেই, আমাদের দেশের ভালো হবে। তো প্রথম পয়েন্ট হলো এটাকে একটা জাতীয় ঐক্যের জায়গা থেকে দেখতে হবে। এই যে আমরা পার্টি টু পার্টি কনফ্লিক্টে দেখতেছি না, এভাবে আমরা প্রবলেম সলভ করতে পারবো না। মিনিমাম এখানে আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় হলো সংস্কারকে আমাদের দুইটা ভাগে বুঝতে হবে। একটা হলো যে একটা দীর্ঘমেয়াদী সংস্কার আছে, ধরুন আপনি পুলিশকে কিভাবে আরো অ্যাকাউন্টেবল করবেন, তারপর হচ্ছে আমলাতন্ত্রকে কিভাবে অ্যাকাউন্টেবল করবেন, এটা 1 বছরের কাজ না, এটা একটা লম্বা সময়ের। কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেটা এখন টাইম বাউন্ড, আমরা খুব কুইকলি করে ফেলতে পারি। যেমন আপনি বলেছেন যে খুব সম্ভবত এই যে পিএসসির ছিলেন সাদাত সাহেবকে কোট করে বলেছেন, এবং আকবর আলী খানকে কোট করে বলেছেন যে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে পাওয়ারটা খুব বেশি। তার মানে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্ম দরকার, যেখানে নির্বাহী বিভাগ আপনার সংসদ এবং বিচার বিভাগ দ্বারা কিছুটা ব্যালেন্সড হবে। এই রিফরমেশনটা আমাদের করতে হবে, পয়েন্ট নাম্বার 1। কিন্তু পুরো পৃথিবী জুড়ে সেপারেশন অফ পাওয়ার Exactly. এবং চেকস এন্ড ব্যালেন্স, আমাদের চেকস এন্ড ব্যালেন্স কাজ করতেছে না। তাহলে আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্ম থাকতে হবে। এই জায়গায় বিএনপির ব্যাপারে আমার একটু অভিযোগ আছে যে কনস্টিটিউশনাল রিফর্মের যে আলোচনা হইতেছে, আমার কাছে মনে হইতেছে বিএনপি পার্টি লাইনের উপরে উঠতে পারতেছে না। সরি টু সে, পার্টি লাইনের উপরে উঠতে পারতেছে না। তাদের একটা প্রতিক্রিয়াশীল ভয় আছে যে আমি বড় পরিবর্তন না করে যদি কুইকলি চলে যেতে পারি তাহলে ভালো। আমার বোধ হয় যে এইখানে অ্যাপ্রোচটা একটু পরিবর্তন করে এই রিফর্মটাকে একটু সিরিয়াসলি দেখা দরকার। দেন আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, যেটা আমার বড় রিফর্ম। একটা হলো যে পার্টির স্ট্রাকচারের মধ্যে আপনার লিডার কিভাবে হয়, আপনার পার্টির মেম্বারশিপ কিভাবে হয়, Exactly. তারা চাঁদা কিভাবে দেয়, টাকাটা কিভাবে মানে খরচ হয়। পার্টির অভ্যন্তরে একটা গণতন্ত্রের চর্চা থাকতে হবে, সেটা কিন্তু এটা মিসিং লাগবেই। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে মিসিং এটা লাগবেই। যেমন উন্নত দেশে আপনার প্রাইমারির মাধ্যমে তার পার্টির ক্যান্ডিডেট Exactly, ঠিক হয়, exactly. আমাদের এখানে আমরা সারা জীবন মনোনয়ন বাণিজ্যের কথা শুনতেছি। তাহলে পলিটিক্যাল কাউন্সিল হয় না, এটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপহোল্ড না কইরা আমরা কালেকটিভ ডেমোক্রেটিক সিচুয়েশনকে বেটার করতে পারবো না।